বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু আগের থেকে অনেকটা কম। আমরা একে অপরের অবলা প্রশ্নে এতটা নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে আমরা কখন যে অর্ধেকের বেশি ভিজে গেছি সেটা বুঝতেই পারিনি। আমরা পাশাপাশি হাত ধরে হাঁটছিলাম, কারো মুখে কোনো কথা ছিল না। মাঝে মাঝে একে অপরকে প্রশ্ন ভরা দৃষ্টি নিয়ে দেখছিলাম। এখন আমরা ফ্ল্যাটে পৌঁছে গেছি। আমি ওকে বললাম, তোমার জামা কাপড় তো ভেজা, তুমি একটু বাইরে ওয়েট করো, আমি দেখছি তোমাকে কী দেওয়া যায় আপাতত পড়ার জন্য। ও শুধু মাথা নেড়ে হ্যাঁ জানালো। আমি একটা রাত্রিকালীন পাজামা নিয়ে এসে ওকে দিয়ে বাথরুমের দিকে ইশারা করে বললাম, যাও চেঞ্জ করে এসো। আমি অন্য একটা বাথরুমে চলে গেলাম চেঞ্জ করতে। প্রায় 10-15 মিনিট পরে আমি আমাদের ড্রয়িং রুমে এসে দেখি ও সোফায় বসে আছে আর মোবাইলে কিছু একটা করছে। আমি জিজ্ঞেস করলাম, কফি খাবে? ও আবার মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি 2টো কফি মগ নিয়ে কিছুক্ষণ পরে ড্রয়িং রুমে এসে তাকে একটা মগ ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, বলো। সে মগে 2-3 চুমুক দেওয়ার পর ও আমার দিকে তাকিয়ে বলল, আমাদের মাধ্যমিক পরীক্ষার পর আমি আমার বাবা মার সাথে দিল্লিতে চলে যাই। বাবা ওখানে একটা বেসরকারি অফিসে চাকরি পেয়েছিল, এক্স সার্ভিসম্যান হিসেবে। আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করি দিল্লি ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমাদের ক্লাসে রাকেশ নামের একজনের সাথে আলাপ হয়। ও তোমার হুবহু কপি ছিল, শুধু দেখতে আলাদা ছিল, কিন্তু কথা বলার, পোশাক পরিচ্ছদের ধরন পুরো তোমার মতোই। আমি জানি না কেন রাকেশ শুধু আমাকে তোমার কথা মনে করিয়ে দিচ্ছিল। তোমার মনে পড়ে ক্লাস 10-এ সেই সরস্বতী পুজোর দিন? সেদিন তুমি আমাকে একটা গোলাপ দিয়ে বলেছিলে গোলাপটা তোমার থেকে সুন্দর নয়। আমি জানি না তুমি আমাকে ভালোবাসতে কিনা, কিন্তু আমরা মেয়েরা ছেলেদের থেকে যেন একটু আগে বড় হয়ে উঠি। যেদিন থেকে তোমায় দেখেছিলাম সেদিন থেকেই তোমার চোখে আমার জন্য একটা আবেগ দেখতাম, কিন্তু না তুমি না আমি কোনোদিন একে অপরকে বলে উঠতে পারিনি। হয়তো নিজেদের মনের কথা বোঝানোর জন্য আমাদের বয়স খুবই কম ছিল। আজ 10 বছর পরে তোমাকে সামনে পেয়ে এই কথাটা বলতে পেরে আমি যেন নিজেকে পরিপূর্ণ করতে পেরেছি। আমি চুপচাপ হয়ে ওর কথাগুলো শুনছিলাম। ওকে ভালো তো আমিও বাসতাম, কিন্তু ও বলল না, বয়সের জন্য বলে হয়ে ওঠা হয়নি। হয়তো আমরা আমাদের আবেগকে সামলানোর জন্য অনেক আগেই বড় হয়ে উঠেছিলাম। ও আবারও বলতে শুরু করলো। তারপর একদিন আমি রাকেশকে জিজ্ঞেস করে বসলাম যে তার বাড়ি কোথায়। ও বলল হরিয়ানাতে। এরপর থেকে আমি ওকে আর সেইভাবে কিছু জিজ্ঞেস করিনি, শুধু তোমাকে ওর মধ্যে খোঁজার চেষ্টা করেছিলাম। আমার গ্র্যাজুয়েশনের পর আমি একটা এনজিওতে কাজ শুরু করলাম। বাবা প্রথম দিকে আপত্তি জানালেও পরে সেইভাবে আর কিছুই বলেননি। হয়তো একমাত্র মেয়ের মন রাখতে চেয়েছিল। কলেজ ছাড়ার পর না জানি কেন প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়ত। তুমি কেমন আছো, কোথায় আছো, আর তোমার বিয়ে হয়ে গেছে কিনা, এইসব প্রশ্ন আমাকে পাগল করে তুলেছিল। জীবনে সব কিছু ছিল, তবুও না জানি কেন খুব একাকিত্ব বোধ করতাম। একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি আমাদের সঙ্গে সুজয় বলেছে পড়তো তার প্রোফাইল। আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। 2-3 দিন পর সে সেটা অ্যাকসেপ্ট করে। তখন রাত্রি প্রায় 9টা। কাজের মাসে রুটি তরকারি বানিয়ে দিয়ে দিয়েছিলেন আগে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, চলো ডিনারটা সেরে নিই। ও বলল, আর রান্না? আমি বললাম, রান্না হয়ে আছে, শুধু খাওয়ার গরম করতে হবে, মাসি রান্না করে দিয়ে গেছে। আমি বললাম,
চলো আমি তোমাকে একটু হেল্প করে দিই। আমার রান্নাঘরে গিয়ে আমি মাইক্রোওভেনে রুটিগুলো গরম করছিলাম, সেই তরকারিটা গরম করছিলাম। তারপর ডাইনিং টেবিলে একে অপরের দিকে বসে খাওয়া শুরু করলাম। আমি একটা রুটি তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, তারপর বলো, সুজয়ের কাছ থেকে আমার কী খবর নিলে? ও বলল, ও হ্যাঁ। সুজয় বলল, তাহলে এখন বাড়িতে থাকে।